খেলাপি ঋণ কমাতে 18 মাসের বিশেষ পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের, জানিয়েছেন গভর্নর। বেসরকারি ঋণ বাড়াতে সেপ্টেম্বরে আসছে 60,000 কোটি টাকার নতুন প্যাকেজ। কোনো উদ্যোগেই বাড়ছে না জিডিপির প্রবৃদ্ধি। পুরনো জটিলতায় থমকে রয়েছে বিনিয়োগ। চলতি বছর $150 কোটি অর্থায়ন আনতে চায় বিডা। আমন আবাদে ব্যস্ত প্রান্তিক চাষিরা। ফলন ভালো হলো, মুনাফা নিয়ে শঙ্কা। দুশ্চিন সার বীজের দর আর শ্রমিকের বাড়তি মজুরিকে। তেলের দাম বেশি, সারের দাম বেশি, সবকিছু জিনিসের দামই বেশি। আবার থেকে লাভ হবে নাকি, লসই তো হয়। ব্যাপক আকারে সারের দাম বৃদ্ধি পাচ্ছে এবং আপনার কৃষকের ন্যায্য দামে কোনো কিছুই পাচ্ছে না। আমন্ত্রণ বিজনেস টুডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছে রাবেয়া স্মৃতি। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছে পতিত আওয়ামী লীগ। ব্যাংকিং খাতের 1/3 টাকায় চুরি করেছে তারা। ঠিক যে কারণে 2 কোটির বেশি আমানতকারী এখন পড়েছেন ভোগান্তিতে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা কিওয়ার্ড নিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সেখানেই এসব কথা বলেছেন তিনি। খেলাপি কমাতে তুলে ধরেন 18 মাসের বিশেষ পরিকল্পনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে লুটপাট হয়েছে ব্যাংকিং খাত। ভুয়া কোম্পানি খুলে ঋণের নামে বের করে নেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা, যা পরিণত হয়েছে খেলাপিতে। সব মিলিয়ে ব্যাংকিং খাতে এখন খেলাপি ঋণের পরিমাণ প্রায় 6 লাখ কোটি টাকা। দেশকে যে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়ে যাওয়া যায়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। বলেন, খেলাপি ঋণের নামে যা বলা হচ্ছে তা আসলে চুরি। মোট ঋণের 1/3 খেয়ে ফেলেছে পতিত সরকার। ব্যাংকিং সেক্টরে টোটাল ডিপোজিটের 1/3 লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এটা চুরি। এটা কোনোভাবেই নন পারফর্মিং লোন না, যেটাকে আমরা হয়তো অ্যাকাউন্টিং এর ভাষায় এনপিএল বলছি। ফলাফল কি? 2 কোটির উপরে আমানতকারী কিন্তু সাফার করছে। গভর্নর বলেন, ব্যাংকিং খাত নিয়মের মধ্যে আনতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। খেলাপি কমাতে নেওয়া হয়েছে 18 মাসের পরিকল্পনা। এককালীন ঋণ পরিশোধের সুযোগ দেওয়ার পাশাপাশি করা হচ্ছে বিশেষ আইন। 22 সেপ্টেম্বর আমরা সরকারকে প্রস্তাব দিয়েছি 2টো আইন পাশ করার জন্য। একটা হচ্ছে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, যেটি পাবলিক কনসালটেশন শেষ হয়ে গেছে। আরেকটি হচ্ছে মানি লোন কোড। আপনারা জানেন আর্থিক খাতে এক একটা মামলা প্রায় 5 বছর, 6 বছর, 10 বছর চলে। আমাদের প্রস্তাব হচ্ছে যে এটি যাতে 6 মাসের মধ্যে করা হয়। এই 2টা লয়ের মাধ্যমে আমরা এনপিএলটা সেটেল করতে পারবো। গভর্নর বলেন, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা সেপ্টেম্বর থেকে বিতরণ শুরু হবে। জুলাই যোদ্ধাদের সহায়তার বিষয়টি মাথায় রেখে 5,000 তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগের কথাও জানান তিনি। আমরা প্রত্যেকটা উপজেলায় 10 জন করে উদ্যোক্তা বাছাই করব, যাদের বয়স হবে 28 বছরের নিচে। তো এই প্রক্রিয়ায় আমরা 5,000 জনকে, আমাদের পরিকল্পনা আছে যে আমাদের একটা স্টার্ট আপ ফান্ড আছে, একটা নতুন উদ্যোক্তা ফান্ড আছে, সেইখান থেকে টাকা দিতে। এর পাশাপাশি আমরা চেষ্টা করব সিএসআর থেকে 50-50, অর্থাৎ ম্যাচিং 50% থাকবে গ্র্যান্ট, 50% থাকবে লোন। বাংলা কিওয়ার শুধু লেনদেনের ক্ষেত্রেই নয়, দেশের অর্থনীতির আমূল বদলে দেবে বলে মনে করেন গভর্নর। বলেন, এর ফলে সরকারের রাজস্ব আদায় বাড়বে। বাংলা কিওয়ার সম্প্রসারণে নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। সবাইকে একটা কিওয়ার ইউজ করতে হবে, বাংলা কিওয়ার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি নিয়ে কোনো সুখবর নেই। গতি ফেরাতে নানামুখী উদ্যোগ রয়েছে, কিন্তু সহসাই সুফল মেলা কঠিন। কেননা দুর্বল নীতিমালা, কর আদায়ে হয়রানি আর জ্বালানির দুষ্প্রাপ্যতার কারণে কমছে বিনিয়োগ। বিডা বলছে $150 কোটি বিনিয়োগ প্রস্তাব নিয়ে পাইপলাইনে ছিল, কিন্তু আনা গেছে মাত্র $40 কোটি। বিশ্লেষকরা বলছেন যে ব্যবসার ভালো পরিবেশ নিশ্চিত না হলে বিপদ এড়ানো কঠিন। উৎপাদনের ক্ষেত্রে দরকার স্বস্তির পরিবেশ, কিন্তু তা নিশ্চিত করা যাচ্ছে না বহুদিন। নানান প্রতিবন্ধকতায় থমকে যাচ্ছে বিনিয়োগ।
শিল্পের চাকা ঘুরলেই নিশ্চিত হয় কর্মসংস্থান, কিন্তু সেই পালে হাওয়া কম। বেশ কয়েক মাস ধরেই কমতির দিকে প্রবৃদ্ধি। সবশেষ তথ্য বলছে গেল অর্থবছরের জানুয়ারি মার্চ অর্থাৎ তৃতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে 2.22%। এ সময় সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে শিল্প খাতে, তারপরই কৃষি খাতের নাম। কিছুটা প্রবৃদ্ধি ধরে রেখেছে সেবা খাত। গেল অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে কিছুটা বেশি ছিল প্রবৃদ্ধির অঙ্ক। সরকার যেমন পলিসিটা এমনভাবে করেন যে এক্সিস্টিং বিজনেসগুলি যাতে টিকে থাকতে পারে, সেই সাথে যদি ইন্টারেস্ট রেটটা একটা যৌক্তিক পর্যায়ে আনে এবং ব্যাংকের থেকে বরোইং গভর্নমেন্টের কমে যায়, সেখানে সুদের হার যদি আমরা কমিয়ে আনতে পারি এবং ক্লাসিফিকেশন রুলটা যদি আমরা আবার পূর্বতন অবস্থায় আনতে পারি, তাহলে একটা স্বস্তির জায়গা আমাদের আসবে। কারণ না, ব্যবসা না বাঁচলে অর্থনীতি বাঁচবে না। সামনে বিনিয়োগ বা উৎপাদন বৃদ্ধি পাবে এমন বার্তা দিচ্ছে না আন্তর্জাতিক কোনো সংস্থা। সম্প্রতি 5 দিন ঢাকা ঘুরে IMF-এর একটি মিশন বলছে চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি হবে 3.5%। মধ্যমেয়াদে তা নামতে পারে 3%-এর নিচে। কাঠামোগত সংস্কারের তাগিদও দিয়েছে এই সংস্থা। শিল্প ক্ষেত্রে যে কর্মসংস্থান, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা নেতিবাচক প্রবণতা লক্ষ্য করেছি। তার অর্থটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধি হলেও প্রবৃদ্ধির গুণগত মান নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। প্রবৃদ্ধির সুফল সাধারণ মানুষ কখন পাবে? সুফল সাধারণ মানুষ কিন্তু পাবে, সেটার একটা বড় প্রক্রিয়া হচ্ছে কর্মসংস্থান তৈরির মাধ্যমে। বিডা বলছে 2025 সালের $1.5 বিলিয়ন বিনিয়োগ পাইপলাইনে ছিল, সেখান থেকে এ পর্যন্ত বাস্তবায়িত হয়েছে $400 মিলিয়ন বিনিয়োগ। চলতি বছরে আরও $1.5 বিলিয়ন প্রস্তাব যুক্ত করতে চায় এই প্রতিষ্ঠান। তবে কাঙ্ক্ষিত বিনিয়োগ বৃদ্ধি না পাবার কারণ একাধিক। পুরনো সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি। লাইসেন্সিংয়ে পদে পদে হয়রানি, শুল্ক কাঠামোতে ঝুঁকি ঝামেলা, বিদ্যুৎ ও জ্বালানির দুষ্প্রাপ্যতায় থমকে যাচ্ছে উদ্যোগ। আমাদের সবচেয়ে খারাপ হলো রেগুলেটরি কারাপশন, যেটা আমার থার্ড হলো যে দেশীয় বিনিয়োগ কতটুকু ফেভারেবল, দেশের লোকজন কতটুকু বিনিয়োগ করে, ওদের উৎসাহ কী, ওদের ব্যাপারে ট্যাক্স ডিস্ট্রকশন আছে, কারাপশন আছে। দেশের লোক যদি এখানে বিনিয়োগ করে, তো ওরা দেখবে দেশের লোক যদি বিনিয়োগ না করে, তো দেয়ার মে বি সামথিং রং ইন দ্য সিস্টেম, যেখানে আমরা গিয়ে বিপদে পড়ব। উৎপাদন বৃদ্ধি করা না গেলে সরকারের ঘোষিত $1 ট্রিলিয়ন অর্থনীতি অথবা কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে 9,856 টাকা দর বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। ফলে ভ্যাট সহ 22 ক্যারেট স্বর্ণের দাম এখন 2,32,930 টাকা। সকাল 10টা থেকেই নতুন এই দর কার্যকর করা হয়েছে। বাজুস জানিয়েছে যে 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,22,000 এবং সনাতন স্বর্ণ 1,56,000 টাকায় বেচাকেনা হবে। একই সাথে বেড়েছে রূপার দামও। 22 ক্যারেট হলমার্ক রূপার দাম ধরা হয়েছে প্রতি ভরি 4,898 টাকা। এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দাম বেড়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী প্রতি আউন্স স্পট গোল্ডের দাম এখন $4,285, যা গত 1.5 মাসের মধ্যে সর্বোচ্চ। হরমুজ প্রণালীতে উত্তেজনা কমা এবং মার্কিন ডলার দুর্বল হবার কারণে মূলত স্বর্ণের দামে হঠাৎ উল্লম্ফন। আমন চাষে ব্যস্ত সময় পার করছেন লালমনিরহাটের প্রান্তিক কৃষকেরা। রয়েছে ভালো ফলনের আশাও, তবে শঙ্কা জাগাচ্ছে নিকট অভিজ্ঞতা। আলু এবং বোরো আবাদে লোকসানের মুখে পড়েছিলেন চাষিরা, কেননা ভালো ফলনের পরও সার বীজের চড়া দাম আর শ্রমিকের বাড়তি মজুরি বাড়িয়ে দিয়েছে উৎপাদন খরচ। বাজার দরও আশা জাগা নিয়ে নয়। অবশ্য কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। পরম যত্নে মাঠে আমন বোনায় ব্যস্ত লালমনিরহাটের প্রান্তিক কৃষকরা। আলু আর বোরো আবাদে লোকসানের মুখে হতাশ হওয়া মুখগুলোই এখন দিন বদলের স্বপ্নে ফের মাঠে ঘাম ছড়াচ্ছেন। এর আগে আলুতে লস খাইছি, ভুট্টাতে লস খাইছি, তারপরে সবজিতেও লস। এখন যে ধার লাগছে, যে সারের দাম আর যে কর্মচারীর যে দাম, সেই হিসেবে কৃষকের লস ছাড়া লাভ নেই। এখন কৃষি মৌসুমে আপনার ব্যাপক আকারে সারের দাম বৃদ্ধি পেয়েছে এবং আপনার কৃষকের ন্যায্য দামে কোনো কিছুই পাচ্ছে না। ঝুঁকি নিয়ে আমরা ধান চাষ করি, আমরা কৃষকেরা কোনো 10 টাকাও পাই না। সার লেবার দাম বেশি, ধানের দাম কম। ফলন ভালো হওয়ার আশা করছেন কৃষকরা, তবুও কপালে দুশ্চিন্তার ভাঁজ। সার ও কীটনাশকের চড়া দামের সাথে শ্রমিকের বাড়তি মজুরিতে বাড়ছে আমন চাষে ব্যয়। বলছেন সার কীটনাশকের বাজার নিয়ন্ত্রণে নজরদারি না বাড়ালে আবারও মাথায় হাত পড়বে কৃষকদের। হালের দাম বেশি, কামলারও দাম বেশি, মনে কর বিছন কিনিয়া
মনে করো যে ওষুধ কিনে সার কিনে এগুলো পোষায় না তো। যে জিনিসপাতির দাম, তেলের দাম বেশি, সারের দাম বেশি, সব কিছু জিনিসের দামই বেশি, আবার থেকে লাভ হবে নাকি, লসই তো হয়। কৃষকের এই ক্ষোভ আর উদ্বেগের কথা অজানা নেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মাঠ পর্যায়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কিভাবে আবাদ খরচ কমানো যায় সেই পরামর্শই নিয়মিত কৃষকদের দিচ্ছেন তারা। সম্প্রসারণ অধিদপ্তরে আমাদের যে বিভিন্ন যে কৃষি অফিসগুলো আছে, এখানে আমাদের ধান কাটার যন্ত্র, ধান রোপণের যন্ত্র আছে। আমরা যেহেতু ইদানিং লেবার কস্টটা দিন দিন বেড়ে যাচ্ছে, আমরা এই যন্ত্রের মাধ্যমে যদি ধান রোপণ করি এবং যন্ত্রের মাধ্যমে ধান কর্তন করি, তাহলে আমাদের এখানে কিছু টাকা সেভ হবে। আমরা এই বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে জেলায় ৮৬,৮৪৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা রয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। দর্শক, এই ধান আবাদের পরিস্থিতি একটু জেনে নিতে চাই আমাদের সহকর্মীর মাধ্যমে। আমরা রাজধানীর বাইরে থেকে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুহুল আমিন বাবু। বাবু, লালমনিরহাটের স্টোরি থেকে তো আমরা দেখছিলাম যে সেখানে আসলে উৎপাদন ভালো হলেও এক ধরনের লোকসানের শঙ্কা করছেন সেখানকার কৃষকেরা। এখানকার আবাদ কেমন দেখতে পাচ্ছেন এবং উৎপাদন নিয়ে কৃষকেরা কি বলছেন? স্মৃতি, কুষ্টিয়া এবার আমনের যে চাষাবাদ শুরু হয়েছে সেটা মূলত আষাঢ়ের শুরু থেকেই এই আমন ধানের যে চারা সেটি রোপণ কিন্তু শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বেশ কিছু জায়গায় চলছে। এখন আমি ঠিক যেখানে রয়েছি সেই চিত্রটি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে আসলে পানির যে মাত্রাটা, বৃষ্টির যে মাত্রাটা সেটি কিন্তু এবার একটু বেশি আছে, অর্থাৎ শুকনো অংশে এবং যেগুলো নিচু অংশে সেগুলো কিন্তু এখন প্রায় ডোবা অবস্থার মধ্যে রয়েছে এবং যেগুলো শুকনো অবস্থায় আছে সেগুলো কিন্তু এখন খুব ভালো অবস্থায় রয়েছে, অর্থাৎ ধানগুলো গজানো শুরু হয়ে গেছে। আমরা যদি এই বিষয়টা আসলে কি অবস্থা হচ্ছে, কেমন যাচ্ছে, চাষাবাদ কেমন হচ্ছে, আমরা যদি এই বিষয়টা জানতে চাই তাহলে আমরা একজন যিনি চাষবাস করছেন এখানে ঠিক তার সাথে যদি একটু কথা বলতে চাই যে আপনার 1 বিঘা এখন এই আমনের ধান চাষ করতে আপনার কেমন খরচ হচ্ছে, কি কি জাতের করেছেন এবং আপনারা কতটা আশাবাদী যে এটার ফলন কেমন হবে? এটার ফলন মূলত যেটা হয় সেটা আমন ধানের ফলন কম, আর চাষাবাদ করতে যেটা হয় 1 বিঘা ভূত মোটামুটি 1600 টাকা চাষের খরচ হয়, আর 6টা লেবার যায়, আর ইউরিয়া, ফসফেট, পটাশ এগুলো যায়, তাতে অনেক টাকাই খরচ হয়। তা সেই ক্ষেত্রে মূলত যে ধানের ফলন এখন কম, আমন বড় যেটা আছে সেটা ধানের ফলনটা কম হলেও পানি যখন আমাদের এখানে হয় এই জন্য আমরা নিচু ভূমিতে এই জিনিসটা আবাদ করি। আর ডাঙ্গাতে যেটা আবাদ করি সেটা হচ্ছে এই 52, 49, তা আবার 50, এগুলোর ফলনটা আবার হচ্ছে বিঘা ভূমিতে মোটামুটি 18 মণ 17 মণ এভাবে পাওয়া যায়। কৃষি অফিস থেকে কি কোনো ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে? কৃষি অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা পাই নাই। অনেক ধন্যবাদ আপনাকে। রাবেয়া, শুনছিলেন যে আসলে 1 বিঘা আমন ধান চাষাবাদী একেবারে শুরুর কথায় যদি বলি, শুরুতেই কিন্তু প্রায় 4 থেকে 5 হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় শুধুমাত্র চারা রোপণ করতে, অর্থাৎ তারপরও কিন্তু আরও অনেক ধাপ রয়েছে, আরও অনেক খরচের বিষয় রয়েছে। তারপরেও চাষি যারা তারা কিন্তু সেই আশা ভালো। বাবু, অনেক ধন্যবাদ আপনাকে। 60 বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাঙামাটির কাপ্তায়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রটি, যেখানে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন করা হয়। গত বছর এখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ, কিন্তু জরাজীর্ণ যন্ত্রপাতি, সংস্কার এবং আধুনিকায়নের অভাব এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জে এই কেন্দ্রটি চরম সংকটে রয়েছে। 1962 সালে উৎপাদনে আসা কাপ্তায়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট, উৎপাদন ক্ষমতা 240 মেগাওয়াট। তবে সব ইউনিট 50 বছরের বেশি পুরনো, ফলে কমেছে কার্যক্ষমতা। এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় 50 থেকে 55 পয়সা। অন্যদিকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিটে 8 থেকে 12 টাকা এবং বিদেশ থেকে আমদানিতে ব্যয় হয় 9 থেকে 15 টাকা। 2025-26 অর্থ বছরে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট 55 পয়সা হিসেবে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 548 কোটি 35 লাখ টাকা। একই পরিমাণ বিদ্যুৎ কয়লা ভিত্তিক কেন্দ্র বা বিদেশ থেকে আমদানি করলে সরকারের ব্যয় হতো কয়েক হাজার কোটি টাকা। এখন 109 ফিটে যে পরিমাণ পানি
আছে। আর আমি যদি ড্রেজিং করে তলানি দিয়ে বাড়াইতে পারি তাহলে ওই 109 ফিটে পানির পরিমাণ দেখা যাবে অনেক বেড়ে যাবে, তাতে আমার জেনারেশন ড্রাই সিজনে বাড়বে। তবে বড় সীমাবদ্ধতা হলো এটি পুরোপুরি কাপ্তাই হ্রদের পানির উপর নির্ভরশীল। বর্ষায় পানির স্তর বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়ে, আবার শুষ্ক মৌসুমে কমে। পলি জমে হ্রদের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি প্রতিস্থাপন, নিয়মিত ওভারহল এবং জলধারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। ড্রেজিংয়ের মাধ্যমে এটার গভীরতা বাড়াতে পারি। আপনারা জানেন অলরেডি একটা প্রজেক্ট রানিং, তাহলে বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়ানো সম্ভব, সাথে সাথে আমাদের এই ফিশারিজ রিসোর্সেস এটার প্রোডাক্টিভিটিও অনেক বাড়ানো সম্ভব। একদিকে দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে 6 দশকের পুরনো যন্ত্রপাতি। এই দুই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে আছে এই জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সংস্কার ও আধুনিকায়নের অভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। টারবাইনগুলো এবং জেনারেটরগুলোকে যদি আধুনিকায়ন করা যায়, স্ক্যাডা প্রযুক্তি যদি ব্যবহার করা যায়, আইওটি, ইন্টারনেট অফ থিংস এবং এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন ক্ষমতা যদি আরও বাড়ানো যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, এবার জানিয়ে দেবো আপনাদেরকে আজকের পুঁজিবাজার লেনদেনের লাস্ট আপডেট। আজকে আমরা সকাল থেকে কিন্তু দেখতে পেয়েছিলাম কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শুরু হয়েছিল পুঁজিবাজার, এবং কিন্তু লেনদেন শুরুর ঘন্টা দুয়েক পরে মূলত 12টার পর থেকে কিন্তু সূচকের পতন হতে শুরু করে, এবং সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে দিনের শেষে এসে দেখতে পাচ্ছি ডিএসসি ব্রড ইন্ডেক্স প্রধান সূচক যেটি, সেটি কিন্তু 33 পয়েন্টেরও বেশি কমেছে এবং 5860 পয়েন্টে এই সূচকটি অবস্থান করছে। অন্য দুটি সূচকও যথারীতি কমে গেছে। ডিএসএস সূচক সেটিও 5 পয়েন্টের মতো কমে 1180 পয়েন্টে রয়েছে। ডিএস 30 সূচক সেটি 2191 পয়েন্টে অবস্থান করছে, সেটিও কিন্তু 9 পয়েন্টের মতো কমে। টোটাল ট্রেড করেছে আজকে ঢাকা শেয়ার বাজার 1114 কোটি 1147 কোটি 74 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে ফেলেছে আজকে সারাদিন ধরেই ঢাকা শেয়ার বাজার। এবং সূচকের সাথে সাথে আজকে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। 263টি কোম্পানির শেয়ারের দাম আজকে টোটাল কমেছে ঢাকা শেয়ার বাজারে। মাত্র 88টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং 41টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে আজকে আমরা কি দেখতে পাচ্ছি? শার্প ইন্ডাস্ট্রিজ এই কোম্পানির প্রথম অবস্থানে রয়েছে এবং সকাল থেকে কিন্তু আমরা এই কোম্পানিকে প্রথম অবস্থানে দেখতে পাচ্ছি, এবং টোটাল ট্রেড করেছে দিন শেষে এই কোম্পানিটি 48 কোটি 80 লাখ টাকার মতো। এবং এই কোম্পানিটি আজকে সারাদিন ধরে ট্রেড হয়েছে 37 থেকে 42 টাকার মধ্যে। 39 টাকা 10 পয়সা এই কোম্পানির লাস্ট প্রাইস ছিল। এরপরে সেনা ইন্স্যুরেন্স পিএলসি এই কোম্পানিটি আছে দ্বিতীয় অবস্থানে, এবং আজকে লাস্ট ট্রেডিং প্রাইস ছিল এই কোম্পানির 119 টাকা 80 পয়সা, এবং টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে 23 কোটি 80 লাখ টাকার মতো। একমি পেস্টিসাইডস এটি তৃতীয় অবস্থানে রয়েছে 26 টাকার লাস্ট ট্রেডিং প্রাইস নিয়ে 23 কোটি 78 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করেছে আজকে দিন শেষে। চট্টগ্রাম শেয়ার বাজার, সেখানেও কিন্তু আজকে নিম্নমুখী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। দিনের শেষে এসে সার্বিক সূচক সিএসপি সেটি 64 পয়েন্টের মতো কমে 15,725 পয়েন্টে অবস্থান করছে। টোটাল ট্রেড করেছে আজকে সিএসসি 29 কোটি 88 লাখ টাকার মতো। এবং আজকে সকাল থেকে ট্রেড হয়ে গেছে সিএসসিতে 237টি প্রতিষ্ঠানে, এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 127টি কোম্পানির শেয়ারের দাম টোটাল কমেছে সিএসসিতে, 87টির দাম বেড়েছে এবং 23টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল আমার হাতে পুঁজিবাজারের লাস্ট আপডেট। আমরা আন্তর্জাতিক প্রসঙ্গে যেতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। এই প্রতিষ্ঠানটির গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জোয়েল কাপলান জানিয়েছেন এটি ছিল একটি প্রযুক্তিগত ত্রুটি এবং ভিডিওটি পরে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের সময় দেশের যুব সমাজকে বার্তা দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ভিডিওটি সরিয়ে দেওয়ার ঘটনায় মেটার কাছে ব্যাখ্যা চেয়েছিল ভারতের তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মেটার শীর্ষ নেতৃত্বের বৈঠকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নিরাপত্তা, ক্ষতিকর কন্টেন্ট নিয়ন্ত্রণ এবং ভারতীয় আইন মেনে চলার বিষয়ে আলোচনা হয়। মেটা জানিয়েছে ভবিষ্যতে এমন ভুল এড়াতে তারা প্ল্যাটফর্ম পরিচালনায় আরও সতর্ক থাকবে এবং ভারতীয় আইন মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।